হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমি ভূগোল স্যার বসন্ত তোমাদেরকে আমার অনলাইন ইউটিউব ক্লাসে স্বাগতম জানাই। আজ আমার ক্লাসে উচ্চ মাধ্যমিক ভূগোলের চ্যাপ্টার 3 জল নির্গম প্রণালী বা ড্রেনেজ সিস্টেম সম্পর্কে তোমাদের ধারণা দেবো। এই ক্লাসটির মধ্যে তোমরা জানতে পারবে যে জল নির্গম প্রণালী কী, এর নিয়ন্ত্রকগুলি কী কী, এর বৈশিষ্ট্যগুলি কী এবং জল নির্গম প্রণালীর ফলে যে নদী নকশা তৈরি হয় তার যে বিভিন্ন রূপ বা গঠন বা আকৃতি বা ডিজাইন সে সম্পর্কে তোমরা সম্পূর্ণ তথ্য আমার এই ভিডিওটিতে পাবে। শিক্ষা এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। ক্লাস শুরুর আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি ক্লিক করো যাতে পরবর্তী ভিডিও ক্লাসগুলির নোটিফিকেশন পেতে পারো। চলো ক্লাসটি শুরু করা যাক। প্রথমে বলে রাখি যে জল নির্গম প্রণালীর অপর নাম হচ্ছে নদীর নকশা। তাহলে ভালো করে বোঝো, নদী যখন নকশা তৈরি করে তখন তাকে বলা হয় নদীর নকশা। অর্থাৎ একটি চিত্রের মাধ্যমে তোমরা বুঝে নাও যে জল নির্গম প্রণালীটা কেমন হয়। তোমরা জানো নদীর মধ্যে 3-4 ধরনের হয়ে থাকে একটি নদী। প্রথমত হয় প্রধান নদী। তো চিত্রের মধ্যে দেখো এটি একটি প্রধান নদী। প্রধান নদী হতে তার শাখা নদী বেরোয় যাকে আমরা বলি কি উপনদী, এবং এই উপনদী থেকে আরও শাখা বেরোয় তাকে বলি আমরা শাখা নদী, এবং এই শাখা নদীগুলো থেকে আরও নদী বেরোয় তাকে বলি আমরা উপশাখা নদী। এবার সম্পূর্ণ চিত্রটা যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে এটা একটা জ্যামিতিক রূপ নিয়েছে। কেন জ্যামিতিক রূপ কাকে বলা হয় প্রথমত জেনে নাও। জ্যামিতিক রূপ হচ্ছে যখন কোনো একটা আকৃতিকে আমরা কাল্পনিকভাবে অন্য কিছু সাথে তুলনা করতে পারবো তখন তাকে বলা হয় একটি জ্যামিতিক রূপ, বা যার কি না একটি জ্যামিতিক বলতে গেলে যার পরিমাপ করা যায় বা যার স্কেল করা যেতে পারে, তাহলে সেক্ষেত্রে তাকে বলা হয় কি না জ্যামিতিক রূপ। তো সেক্ষেত্রে এই যে আমি যে চিত্রটা অঙ্কন করেছি এটা কার সাথে দেখতে পাচ্ছ মিল আছে? এটা একটা গাছের সাথে মিল আছে। যদি তুমি কোনো গাছের ডালপালা যদি কেটে দাও তাহলে দেখতে পাবে অনেকটা এরকম দেখতে হয়। তো এখানে যে নদীটা রয়েছে তার প্রধান নদী, উপনদী, শাখা নদী, প্রশাখা নদী সব নদীগুলো মিলিতভাবে এখানে একটি কি হয়েছে না একটি নদীর নকশা তৈরি করেছে। কিরকম ধরনের নকশা তৈরি করেছে না এটি একটি বৃক্ষ বা গাছের মতন দেখতে একটি নকশা তৈরি করেছে। তাহলে এরকম আরও অনেক নকশা তৈরি করে নদীটার প্রবাহ পথে। এসব ক্লাসটিতে আরও বিস্তারিত জানি। প্রথমে তোমাদেরকে জানতে হবে নদীর নকশা কাকে বলে। ভূতত্ত্ব, ভূপ্রকৃতি ও জলবায়ুর ভিত্তিতে কোনো নদী অববাহিকায় একটি নদীগোষ্ঠীর অন্তর্গত প্রধান নদী, উপনদী, শাখা নদী, প্রশাখা নদী সম্মিলিতভাবে যে বিশেষ নকশা বা জ্যামিতিক আকৃতি সৃষ্টি করে তাকে নদী নকশা বা জল নির্গম প্রণালী বলে। তাহলে দেখো এখানকার এই একটা নদী অববাহিকার মধ্যে জলবায়ু, ভূপ্রকৃতি, ভূতত্ত্বের উপর ভিত্তি করে নদী কি করছে, নদী তার যত যে প্রধান নদী, শাখা নদী, উপশাখা নদী সবাই মিলিতভাবে একটি নকশা তৈরি করেছে যা একটি জ্যামিতিক রূপ দান দিয়েছে। তো এই জ্যামিতিক রূপ দান দেওয়ার পরে একে কি বলা হয়েছে না জল নির্গম প্রণালী বলা হয়েছে। একটি চিত্রের মধ্যে দেখো এটা হচ্ছে আমাদের ভারতের মধ্যে এখানে গঙ্গা নদীর গতিপথকে দেখানো হয়েছে। গঙ্গা নদীর গতিপথে এখানে যে উপনদীগুলি আছে সেই উপনদীগুলো কি হয়েছে না গঙ্গার প্রধান নদীর সাথে মিলিত হয়েছে, এবং এই গঙ্গার সাথে প্রধান নদীর সাথে মিলিত হওয়ার পরে এরা যে একটা নকশা তৈরি করেছে সেটি একটি বৃক্ষরূপী জল নির্গম নকশা তৈরি করেছে। দেখো এখানে এক্সাম্পল হিসাবে যদি আমরা বলে থাকি কি দেওয়া হয়েছে, এখানে গঙ্গা ও তার শাখা নদীদেরকে নিয়ে সৃষ্ট বৃক্ষরূপী জল নির্গম প্রণালী, এটি হচ্ছে এই জল নির্গম প্রণালীর একটি রূপ। তো বলা হচ্ছে এই নকশা নির্ভর করে প্রধান নদীর দৈর্ঘ্য বরাবর আকৃতি, উপনদী ও প্রশাখা নদীর সাথে কৌণিক সম্পর্কের উপর। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে নদী খাতের নকশা। নদী খাতের নকশা কি প্রথমে বোঝে নাও। নদী খাত কি? নদীর ঝাড় নদী প্রবাহিত হয় বা নদীর যে বক্ষ তাকেই বলা হয় নদী খাত। এই নদী খাতটা যখন একটা জ্যামিতিক রূপ পায় তখন তাকে বলে নদী খাতের নকশা। সংজ্ঞাতে কি বলা হয়েছে দেখো,
একটি নদী অববাহিকার নদী ভূতত্ত্ব, ভূমিরূপ ও জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়ে দৈর্ঘ্য বরাবর নদী খাতের যে জ্যামিতিক আকৃতি গঠন করে তাকে নদী খাতের নকশা বলে। যেমন এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে নদীর আঁকাবাঁকা প্রবাহপথ বা মিয়েন্ডার। আচ্ছা, এই নদীর যে আঁকাবাঁকা প্রবাহপথ সেটা কখন তৈরি হয়, ধরে চিত্রের মধ্যে তোমাদেরকে বুঝিয়ে দিই। চিত্রের প্রথম যেটা আছে সেটা হচ্ছে প্রথম পর্যায়। তোমরা জানো নদীর 3টে পর্যায়ে তার প্রবাহপথ সম্পূর্ণ করে থাকে। প্রথমত হচ্ছে প্রাথমিক পর্যায়, দ্বিতীয় যৌবন পর্যায় এবং তৃতীয় হচ্ছে বার্ধক্য পর্যায়। তো যখন বার্ধক্য পর্যায়ে আসে ভূমির ঢাল খুবই কম থাকে, যার ফলে নদীর প্রবাহের যে গতি সেটি খুবই স্লো হয়ে যায় বা আস্তে হয়ে যায়, যার ফলে নদী তখন আর নিম্নক্ষয় করতে পারে না, পার্শ্বক্ষয় করে। দেখো এখানে নদী তার বয়ে নিয়ে আসা বালি পাথরগুলো পলিগুলো সব তার সাইডে জমা করতে শুরু করেছে। যখন এই জমা করতে শুরু করেছে তখন নদীটা আস্তে আস্তে বাঁক ধরতে শুরু করেছে। দেখো দ্বিতীয় যে ছবিতে দেখতে পাচ্ছ সেখানে নদীগুলো কি হয়েছে না, নদীর বুকের ওপরে জল যে বালুর চর হয় বা নদীর বাড়িতে যে পলিবালিগুলো থাকে সেইগুলো নদী বক্ষের ওপরে ঢিবি আকারে জমতে শুরু করে দিয়েছে, যার ফলে নদীটা দেখো একটু কি পার্শ্বক্ষয় হওয়ার ফলে চওড়া হয়ে গেছে, এই সাইডটা চওড়া হয়ে গেছে। এবং তোমরা যে এই যে কালো কালো জিনিসগুলো দেখতে পাচ্ছ, এই যে সবুজ, আমি এখানে একটা রং করে দেখাচ্ছি, এইগুলোকে বলা হয় কি না বালুচর। এই বালুচরগুলো কি নদীর ওপরে চর হিসেবে মতন ভাসতে থাকতে দেখতে পাওয়া যায়। এবং এই থার্ড স্টেজে হয় কি নদীটা পুরোপুরি বাঁক নিয়ে নেয়। দেখো নদীতে থার্ড স্টেজেতে পুরো বাঁক নিয়ে নিয়েছে, এইভাবে বেঁকে গেছে। তাহলে এই যে বেঁকে গেছে, তাহলে নদী খাতটা প্রথম পর্যায়ে ছিল কি না এটি সরলরৈখিক, কিন্তু পরবর্তীকালে সেটা বক্ররেখায় পরিণত হয়েছে। তাহলে এই যে বক্ররেখা প্রবাহিত হয়েছে, এই বক্ররেখাকে বলা হয় আঁকাবাঁকা প্রবাহপথ বা মিয়েন্ডার। তো এটা একটা নদী ছিল বা নদীর খাত ছিল যা নতুন একটি জ্যামিতিক রূপদান পেয়েছে, তাই একে বলা হয় কি না নদী খাত নকশা। নেক্সট আমরা জানবো এটি জলনির্গম প্রণালীর বৈশিষ্ট্য। দেখো জলনির্গম প্রণালীর প্রথমে কি বৈশিষ্ট্য দেওয়া আছে, কোনো নির্দিষ্ট অঞ্চলের সমস্ত নদীগুলির জ্যামিতিক রূপ বা নকশা হলো নদীর নকশা। তাহলে নদ নদীগুলো যখন কোনো জ্যামিতিক রূপ দান করবে ভূমিরূপের ওপরে তখন তাকে বলবো নদী নকশা। সেকেন্ড পয়েন্টে কি বলা হয়েছে, অববাহিকার মধ্যে সৃষ্ট সব প্রকার ছোট বড় নদী একসাথে তৈরি হয় কি না জলনির্গম প্রণালী। তাহলে জলনির্গম প্রণালীতে সব নদী ছোট বড় শাখা প্রশাখা প্রধান নদী সব মিলিতভাবে তৈরি করবে একটি জলনির্গম প্রণালী। নেক্সট পয়েন্টে কি বলা হয়েছে, জলনির্গম প্রণালীগুলি ভূ অভ্যন্তরীণ শিলা গঠনের সঙ্গে সঙ্গতি রাখে। তাহলে ভূ অভ্যন্তরীণ শিলা যেগুলো হয় সেই শিলার আকৃতি বা তার কাঠিন্যত্ব, এইসব গঠন, এইসব কিছুকে নিয়েই কিন্তু কি করে নদীদের প্রবাহ পথে তার প্রবাহর দিক ঠিক করে। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে ভূ অভ্যন্তরীণ যে শিলার সাথে একটি সঙ্গতি রেখেই তৈরি হয়ে থাকে। তোমরা যদি কল্পনা করো যে একটি নদী যখন প্রবাহিত হয়েছে সামনে কোনো কঠিন শিলা পড়বে, তখন সেই শিলাটা কি করবে সে না তার পাশ দিয়ে যদি ভাঙতে পারে তাহলে ভেঙে যাবে, না হলে তার পাশ দিয়ে সে নতুন গতিপথ তৈরি করে প্রবাহিত হবে। কোন জায়গাটা সে ভাঙতে পারবে, যেখানে শিলা কোমল হয়, তাহলে কোমল শিলাকে সে ভেঙে সেখান থেকে তার রাস্তা বের করে সে তার গতিপথকে কন্টিনিউ করবে। তাহলে এইভাবে কি হলো, শিলার যে গঠন আছে তার সাথে সঙ্গতি রেখে কিন্তু জলনির্গম প্রণালীটা গড়ে ওঠে। ফোর্থ পয়েন্ট কি বলা হয়েছে, জলনির্গম প্রণালী দ্বারা ভূ অভ্যন্তরের গঠন, শিলা লক্ষণ, ভূমিরূপের প্রকৃত বিশ্লেষণ করা যায়। এই তোমাকে বললাম যে শিলা দু ধরনের হয়ে থাকে, কঠিন শিলা এবং পাললিক শিলা। আমরা জানি যে কঠিন শিলা যেটা আছে সেটা হচ্ছে আগ্নেয় শিলা দ্বারা তৈরি হয় এবং এটা খুব হার্ড হয়, খুব শক্ত হয়, যে কারণে নদী সবসময় কিন্তু ভাঙতে পায় না। কিন্তু পাললিক শিলা যেটা সেটা হচ্ছে খুব এটা খুব কোমল হয়, যে কারণে নদী কিন্তু সহজে এটাকে ভাঙতে পারে। যে কারণে বলা হচ্ছে যে ভূ অভ্যন্তরের গঠন, শিলার লক্ষণ এই সব সম্পর্কিত তথ্য কিন্তু আমরা জলনির্গম প্রণালীর মধ্যে দিয়ে জানতে পারি। নেক্সট পয়েন্ট দেখো, ফিফথ পয়েন্ট বলা হচ্ছে জলনির্গম প্রণালী দ্বারা নদ নদীর ক্রম বিকাশ ও বিবর্তন সম্পর্কে জানা যায়। তো যে প্রথমে তোমাকে বললাম নদী খাতের নকশা যে তৈরি করছে, ফার্স্ট পর্যায়ে একটা ছিল এবং লাস্ট পর্যায়ে গিয়ে সে যে মিয়েন্ডার তৈরি করেছিল, এই যে একটা বিবর্তন ঘটলো, এই বিবর্তনটা কিন্তু আমরা জলনির্গম প্রণালীর মাধ্যমেই জানতে পারবো। নেক্সট পয়েন্ট দেখো, জলনির্গম প্রণালী দ্বারা
ভূমিরূপের ক্ষয়চক্রের পর্যায় সম্পর্কে সুস্পষ্ট ধারণা যায়। তাহলে এই যে জল নিগম প্রণালী ভূমিরূপের উপর কি করে ক্ষয়কার্য করে, তোমরা ডেভিসের ক্ষয়কার্যও পড়েছো। তো সেখানে তোমরা জেনেছো যে নদী দ্বারাই এটি সার্বিক ক্ষয়কার্য সম্পূর্ণ হয়ে থাকে এবং ভূমিরূপের নতুন নতুন আকৃতি রূপদান করে। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে এই জল নিগম প্রণালী কি করে না ভূমিরূপ ক্ষয়চক্রের পর্যায়কে সম্পূর্ণ করতে সহযোগিতা করে বা সুস্পষ্ট ধারণা দিতে পারে। নেক্সট অষ্টম পয়েন্টে বলা হয়েছে নদ নদী উপনদী শাখা নদীগুলির কি না বিস্তার ঘনত্ব ইত্যাদি নির্ণয় করা যায় এবং ক্রম নির্ণয় করতে পারি। তাহলে আমরা এর দ্বারা এই জলনিগম প্রণালীর মাধ্যমে নদ নদীগুলির যে গতিপথ, যেখান থেকে উৎস এবং যেখানে গিয়ে শেষ হয়েছে বা যেখানে মোহনা বলা হয়, তাহলে এই যে পুরো গতিপথ, এই গতিপথ সম্পর্কে সম্পূর্ণ তথ্য কিন্তু আমরা জলনিগম প্রণালীর মাধ্যমেই জানতে পারবো। নেক্সট আমরা জানবো হচ্ছে নিয়ন্ত্রক সমূহগুলো। জলনিগম ব্যবস্থাপনাকে আমরা দুটো নিয়ন্ত্রকে বিভক্ত করি, একটি হচ্ছে ভূমিরূপগত আর একটি হচ্ছে ভূতাত্ত্বিকগত। ভূমিরূপগত নিয়ন্ত্রক কোনগুলি? ভূমিরূপগত নিয়ন্ত্রকগুলি হলো যে প্রাম্বরিক ভূমির ঢাল। প্রাম্বরিক ভূমির ঢাল মানে প্রথম পর্যায়ে ভূমি যেমন ঢাল থাকে, তোমরা জানো পার্বত্য অঞ্চলটা খুবই ঢালু হয়, কিন্তু সমভূমি অঞ্চলটা একেবারে কি হয়, ঢাল থাকেই না। তো দেখো ঢাল যেমন হবে নদীর প্রবাহপথটা সেইভাবেই হবে, কারণ আমরা জানি গ্র্যাভিটি বা মধ্যম শক্তির প্রভাবে জল কি হয় উঁচু অঞ্চল থেকে নিচু অঞ্চল থেকে প্রবাহিত হয়ে থাকে। তাহলে পার্বত্য অঞ্চল যেহেতু উঁচু, যেহেতু তার ঢাল খাড়া, তাই সেখান থেকে নদী কোন দিকে আসবে, সমভূমির দিকে আসবে, এবং এই সময় ঢালের জন্য তার প্রবাহপথের একটি গতিও বা যে ফোর্স যেটা হয় সে ফোর্সটা বৃদ্ধি পাবে, যে কারণে বলা হয়েছে যে প্রাম্বরিক ঢাল কিন্তু জলনিগম প্রণালী গড়ে উঠতে একটা ভূমিকা গ্রহণ করে থাকে। নেক্সট কি শঙ্কু আকৃতির পাহাড়। শঙ্কু আকৃতির পাহাড়ও কিন্তু একটা জলনিগম প্রণালী গড়ে তুলতে গেলে তার প্রভাব বিস্তার করে। এছাড়াও বলা হচ্ছে যে উচ্চভূমি যেগুলো হয় সেই উচ্চভূমিও দ্বারা কী হয় না জলনিগম প্রণালী গড়ে উঠতে একটি ভূমিকা পালন করে। এছাড়াও গম্বুজ আকৃতির পাহাড়, আগ্নেয় শঙ্কু, ক্যালডেরা, অবনত জলামুখ, অবনত ভূভাগ বা বেসিনের প্রভাবেও জলনিগম প্রণালীগুলি বিভিন্ন আকার বা আকৃতির হয়ে থাকে। নেক্সট যেটি হচ্ছে সেটি হচ্ছে ভূতাত্ত্বিক নিয়ন্ত্রক। ভূতাত্ত্বিক নিয়ন্ত্রক কোনগুলি? শিলাস্তরের যে বিন্যাস, তার যে কাঠিন্য, তার যে নতি আয়ম, দরুণ ফাটল, শিলার মধ্যে যে সচ্ছিদ্রতা ও প্রবেশিততা, এরকম যে পয়েন্টগুলো আছে, যে বিষয়গুলো আছে, সেইগুলো কিন্তু অন্যভাবেও জলনিগম প্রণালীকে প্রভাব বিস্তার করে থাকে। তো তোমরা শিলার সচিত্রতা প্রবেশতা সম্পর্কে জানো, তোমরা কাস্ট অঞ্চলের উপরে ছিলে। এছাড়াও যে শিলার কাঠিন্য, শিলাস্তর নতি আয়ম, এইগুলো তোমরা জানো যে যেমন নতি আয়ম হবে মানে যে ঢালটা হবে এর উপর নির্ভর করে থাকে। এছাড়াও যে শিলার কাঠিন্যতা তোমাদেরকে বললাম যে শিলার মধ্যে যে গঠনগুলো হয়ে থাকে তা বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে এইসবগুলোই মিলিতভাবে কী করেন একটি জলনিগম প্রণালীকে প্রভাব বিস্তার করে থাকে। নেক্সট আমরা যে পয়েন্টে জানবো সেটি হচ্ছে এই জলনিগম প্রণালীগুলির বিভিন্ন রূপ। তো আমরা এই সমগ্র জলনিগম প্রণালীকে দুটি ভাগে ভাগ করতে পারি। সেটা কিভাবে ভাগ করে থাকি আমরা না শিলার গঠনের প্রভাবের উপর আমরা ভাগ করে থাকি। তাহলে শিলার গঠন যেভাবে প্রভাব বিস্তার করবে জলনিগম প্রণালী সেইভাবে হয়ে থাকে। তো প্রথমে আমরা দেখছি যে এই যে দুভাগে ভাগ করা হয়েছে, তার প্রথম একটি ভাগ হলো শিলার গঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে জলনিগম প্রণালী। তাহলে এই শিলার সাথে যখন সামঞ্জস্য রেখে একটা জলনিগম প্রণালী তৈরি হবে তখন তাকে বলবো শিলার সাথে বা শিলার গঠনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জলনিগম প্রণালী। এর মধ্যে জলনিগম প্রণালী বা রূপগুলো পড়ে সেগুলি কি কি দেখে নাও। প্রথমে আসে বৃক্ষরূপী জলনিগম প্রণালী। কি বলা হচ্ছে না গাছের ডালের ন্যায় সৃষ্ট যে জলনিগম প্রণালী। দেখো চিত্রের মধ্যে এটা, এই চিত্র মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রধান নদী উপনদী সব মিলিতভাবে কি একটা গাছের মতন চিত্র তৈরি হয়েছে, যেটা তোমাদের ক্লাসের প্রথমে আমি আলোচনা করেছি। তো এই যে বৃক্ষের মতন দেখতে এই জলনিগম প্রণালীটাকে বলা হয় কি বৃক্ষরূপী জলনিগম প্রণালী। কোথায় দেখতে পাওয়া যায় এরকম জলনিগম প্রণালীটি? এটি ভারতের গোদাবরী নদীর প্রবাহ পথে দেখতে পাওয়া যায়। নেক্সট আমরা এটা জানবো সেটি হচ্ছে পিনের সাদৃশ্য জলনিগম প্রণালী। পিনের সাদৃশ্য জলনিগম প্রণালী বলতে কি বোঝানো হয়েছে? বলা হচ্ছে যে মাছের কাঁটার ন্যায় সৃষ্ট যে জলনিগম প্রণালী তাকে বলা হয় পিনের সাদৃশ্য জলনির্গম প্রণালী। দেখো চিত্রের মধ্যে এখানে এটি একটা প্রধান নদী গেছে এবং এখান থেকে তার শাখা পোশাখা নদীগুলো বেরিয়ে এসছে, তার থেকেও যে উপশাখা নদীগুলো বেরিয়ে এসছে। কিন্তু এখানে দেখো এই অংশটুকুটা যেগুলো আমি সার্কেল করছি এইগুলো অনেকটা মাছের কাঁটার মতন দেখতে লাগছে না? তাহলে এই যে মাছের কাঁটার মতন দেখতে লাগছে বলে একে আমরা কি বলে থাকি না পিনের সাদৃশ্য জলনির্গম প্রণালী। তো কোথায় দেখতে পাওয়া যায় পিনের সাদৃশ্য জলনির্গম প্রণালীগুলি? পিনের সাদৃশ্য জলনির্গম প্রণালীগুলো আমরা দেখতে পাবো হচ্ছে
এই নর্মদা চম্বল নদী অববাহিকায়। নেক্সট আমরা যেটা জানবো সেটি হচ্ছে সমান্তরাল জল নির্গম প্রণালী। দেখো সমান্তরাল বলতে যেটা তোমরা বোঝো প্যারালাল বা দুটো দাগের মধ্যে যখন সমান দূরত্ব থাকে তখন তাকে তোমরা শিখে এসছো জ্যামিতিতে যে তাকে সমান্তরাল বলা হয়। তাহলে নদীর ক্ষেত্রে কি এরকম হয়? হ্যাঁ, পার্বত্য অঞ্চলে হিমবাহ থেকে যখন অনেকগুলো নদী সৃষ্টি হয়ে থাকে তখন তাদের মধ্যে যদি একটি সমান্তরাল দূরত্ব বজায় থাকে তখন তাকে আমরা তখন যে জল নির্গম প্রণালী সৃষ্টি হয় তখন ভৌগোলিকরা কি বলেছেন তাকে সমান্তরাল জল নির্গম প্রণালী। চিত্র মধ্যে তোমরা দেখো এই একটা প্রধান নদী আছে, এই একটা প্রধান নদী আছে, এই একটা প্রধান নদী আছে এবং এদের মধ্যে যে দূরত্বটা সেটা দেখো অনেকটা একই দূরত্বের মধ্যে রয়েছে। এখান থেকে একটু উপনদী বেরিয়েছে, এখান থেকে একটু উপনদী বেরিয়েছে, তাদের মধ্যেও দূরত্ব কিন্তু দেখো একটা সমানতা মেনটেন করেছে। তাহলে এই একটা সমান্তরালতা বা প্যারালালিটি মেনটেন করে এরা চলছে, তাই একে কি বলা হয় না সমান্তরাল জল নির্গম প্রণালী। এর উদাহরণটা কি না নীলগিরি পর্বতের পূর্ব ঢাল ও ছৌনাগপুর মালভূমি অঞ্চলে এরকম জাতীয় সমান্তরাল জল নির্গম প্রণালী দেখতে পাওয়া যায়। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে জাফরিরূপী জল নির্গম প্রণালী। জাফরিরূপী জল নির্গম প্রণালীতে কি বলা হয়েছে দেখো ভাঁজযুক্ত অঞ্চলে প্রধান নদীর সাথে উপনদীগুলি প্রায় সমকোণে মিলিত হয়। আচ্ছা তোমরা জ্যামিতিতে জেনেছো সমকোণ মানে কত? 90 ডিগ্রি কোণ। তাহলে দেখো চিত্রের মধ্যে যে এখানে কি হবে সমকোণে মিলিত হয়েছে প্রধান নদীর সাথে উপনদীর শাখা নদীগুলি। দেখো ধরো এটা একটি প্রধান নদী, এখান থেকে এই একটি উপনদী প্রবাহিত হয়ে আসছে, এই একটি উপনদী প্রবাহিত হয়েছে, এই একটি হয়েছে, এই একটি হয়েছে, এই একটি হয়েছে এবং প্রত্যেকটা দেখো এটা যদি এটা সমান্তরাল ভাবে তোমরা যদি লক্ষ্য করে থাকো যে এই এটা একটু বেস ধরো তাহলে এই যে এখানে অ্যাঙ্গেলটা তৈরি করবে এটা একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে না? প্রত্যেকটা ক্ষেত্রে দেখো এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে এরা প্রত্যেকেই। তাহলে এই যে প্রত্যেকে 90 ডিগ্রি বা সমকোণে একটা তৈরি করেছে নস্কা, সে কারণে একে বলা হয় কি না জাফরিরূপী জল নির্গম প্রণালী। নেক্সট আমরা এটা জানবো সেটা হচ্ছে এর এক্সাম্পল। ভারতের আরাবল্লী পর্বতের পশ্চিমাংশে আমরা এই জাতীয় জল নির্গম প্রণালীকে দেখতে পাই। নেক্সট আমরা এটা জানবো সেটি হচ্ছে আয়তকার জল নির্গম প্রণালী। দেখো আয়তক্ষেত্রে তো তোমরা জানো সেক্ষেত্রে এখানে জল নির্গম প্রণালীটা অনেকটা আয়তকার চিত্র তৈরি করে। কি বলা হচ্ছে দেখো এখানে নদীগুলি শিলাস্তরের ফাটল অনুসরণ করে প্রবাহিত হলে দূর থেকে আয়তাকার রূপে দেখতে লাগে। যেরকম বা কি বলা যেতে পারে যে আয়তাকার তোমরা দেখেছো না যে চারটি তার দিক থাকে, উপর দুটো দিক প্যারালাল থাকে এবং সাইডের দুটো দিক প্যারালাল থাকে। তো ঠিক এখানে দেখো চিত্রের মধ্যে অনেকটা ওই প্যারালালিটি রয়েছে। দেখো লক্ষ্য করো এই অংশটুকু, এই অংশটুকু লক্ষ্য করো। তাহলে এদের মধ্যে দেখতে পাচ্ছ যে একটা আয়তক্ষেত্র তৈরি করেছে। তাহলে এখানে প্রধান নদী উপনদী শাখা নদীগুলো মিলিতভাবে কি হয়েছে একটু আয়তাকার রূপদান করেছে, তাই একে বলা হচ্ছে কি যে আয়তাকার জল নির্গম প্রণালী। এই পাশে যে চিত্র তোমরা দেখতে পাচ্ছ এটা স্যাটেলাইট থেকে তোলা একটা চিত্র। এই চিত্রের মধ্যে এই অংশটুকু তোমরা দেখো যে একটি আয়তক্ষেত্র লক্ষ্য করা যায়। তাই ভৌগোলিকরা কি বলছেন যে এরকম যখন জল নির্গম প্রণালী সৃষ্টি হবে তাকে বলবো আয়তাকার জল নির্গম প্রণালী। নেক্সট আমরা এটা জানবো সেটা হচ্ছে কেন্দ্রমুখী জল নির্গম প্রণালী। কেন্দ্র দেখো কেন্দ্র মানে কি একটা সেন্টার, তো সেখানে যখন যাচ্ছে সব জায়গা বা মুখ যখন তার দিকে হবে কোনো রকম মুভমেন্ট যদি তার দিকে হয় সেন্টারের দিকে তখন তাকে কি বলবো কেন্দ্রমুখী জল নির্গম প্রণালী। দেখো কিভাবে বলা হয়েছে এখানে কোনো অবনমিত বা নিম্নভূমি অঞ্চলে কেন্দ্রের দিকে ঢাল বরাবর নদীগুলি প্রবাহের ফলে সৃষ্ট জল নির্গম প্রণালী। তাহলে এইভাবে তোমরা বোঝো কোনো একটি গর্ত জায়গা এবং তার পাশটা যদি একটু ঢালু হয় এবং সেই ঢালু জায়গা থেকে যদি জল প্রবাহিত হয় তাহলে কোন দিকে যাবে? গর্তের দিকে যাবে, কারণ গর্তের দিকে ঢালটা আস্তে আস্তে খাড়া হয়ে নিচু হয়ে গেছে, সে কারণে নদীর বা জলের প্রবাহ কোন দিকে হবে? নিচের দিকে, গর্তের দিকে। তাহলে ধরো অনেক 2-3টে নদী যদি ওই ওই জাতীয় অবনমিত ভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে থাকে তখন তার মুভমেন্টটা বা তাদের যে দিকটা হবে সেটা কোন দিকে যাবে না ওই গর্তের দিকটা যাবে বা অবনমিত যা বেসিন যে অঞ্চলটা আছে সেই বেসিনের দিক দিয়ে বা বেসিনের মধ্যে প্রবাহিত হওয়ার চেষ্টা করবে। তাহলে এরকম ভাবে যখন কোনো জল নির্গম প্রণালী সৃষ্টি হবে তখন তাকে বলবো কেন্দ্রমুখী জল নির্গম প্রণালী। এরকম একটি উদাহরণ কোথায় দেখতে পাওয়া যায় না ভারতের দুন অঞ্চলে দেখতে পাওয়া যায়। দেখো চিত্রের মধ্যে এই নদীগুলো রয়েছে, এই নদীগুলো সবই কোন দিকে যাচ্ছে? একটা সেন্টারের দিকে যাচ্ছে। সেই সেন্টারটা কোনটা? এই সেন্টার। এটা হচ্ছে একটা বেসিন অঞ্চল। বেসিন মানে হচ্ছে অবনমিত ভূমি, এই অবনমিত ভূমির দিকে সব প্রবাহিত হচ্ছে, তাই একে আমরা কি বলছি কেন্দ্রমুখী জল নির্গম প্রণালী।
নেক্সট আমরা এটা জানবো, সেটা হচ্ছে কেন্দ্র বহির্মুখী জল নির্গম প্রণালী। দেখো কেন্দ্র বিমুখী জল নির্গম প্রণালীতে কি বলা হয়েছে, বলা হচ্ছে গম্বুজ আকৃতি অঞ্চলের ঊর্ধ্বভঙ্গের চারপাশে থেকে যে ছোট ছোট নদীগুলো চক্রাকারে প্রবাহিত হয় এবং যে জল নির্গম প্রণালী সৃষ্টি করে তাকে বলা হয় কেন্দ্র বিমুখ জল নির্গম প্রণালী। দেখো চিত্রের মধ্যে এখানে নদীগুলি কেন্দ্র থেকে কি হয়েছে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, তাই কি বলা হচ্ছে কি কেন্দ্র বিমুখী জল নির্গম প্রণালী। কখন এটা ঘটবে, ধরো এই যে দেখতে পাচ্ছ এখানে একটা গম্বুজ আকারের ভূমিভাগ রয়েছে এবং তার পাশ থেকে মানে তার উপরে যে নদী সৃষ্টি হয়েছিল সেই নদীগুলি কি হয়েছে না তার ঢাল বরাবর বিভিন্ন দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে দেখো এইটা হচ্ছে সেন্টার, এই সেন্টার থেকে নদীগুলি কি হচ্ছে তার চারপাশ দিকে প্রবাহিত হয়ে যাচ্ছে, মানে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। তাহলে কেন্দ্র থেকে বেরিয়ে যাচ্ছে বাইরের দিকে, তাই কেউ বলা হয় কেন্দ্র বিমুখী জল নির্গম প্রণালী। এক্সাম্পলে কি বলা যায়, যে পরেশনাথ পাহাড়ের উপরে যে জল নির্গম প্রণালী গড়ে ওঠে তাকে আমরা বলি যে কেন্দ্র বিমুখ জল নির্গম প্রণালী। নেক্সট আমরা এটা জানবো, সেটি হচ্ছে অঙ্গুরিকার জল নির্গম প্রণালী। কি বলা হয়েছে এখানে, আংটির মতন দেখতে যে জল নির্গম প্রণালী। দেখো চিত্রের মধ্যে এই জায়গাটি একটি আংটি সৃষ্টি হয়েছে না গোল করে, তাহলে এখানে প্রধান নদী শাখা নদী উপনদীগুলি গোলাকারভাবে যখন একটি আংটি সৃষ্টি করছে তখন তাকে কি বলা হচ্ছে না অঙ্গুরিয়াকার জল নির্গম প্রণালী। দেখো স্যাটেলাইট থেকে যখন তোলা হয় কোনো চিত্র তখন দেখতে সেমনটা কেমন হয়, মানে সেই নদীর যে প্রবাহ পথটি দেখতে হয় অনেকটি এরকম একটি আংটির মতন। এর এক্সাম্পল কোথায় বা এটা আমরা কোথায় দেখতে পাবো, এটা আমরা দেখতে পাবো হচ্ছে ভারতের ঝাড়খণ্ডের হায়রিবাগ মালভূমির যে দামোদর উপনদীটা আছে সেখানে আমরা এই জাতীয় জল নির্গম প্রণালী দেখতে পাবো। নেক্সট আমরা এটা জানবো, সেটি হচ্ছে বর্ষি আকৃতির জল নির্গম প্রণালী। কি বলা হয়েছে এখানে, বলা হচ্ছে যে নদী গ্রাসের ফলে উপনদীর গুলির প্রধান নদীর সাথে মেশা অনেকটা বর্ষির মতন দেখতে জল নির্গম প্রণালী। তাহলে দেখো চিত্রের মধ্যে এখানে এই অংশটা নদী গ্রাসের ফলে নদীটা কি মুখ নিয়ে বা বাঁক নিয়ে অন্য একটি নদীর সাথে মিশে গেছে। সচরাচর এটা প্রধান নদীর সাথে উপনদীগুলি এরকম একটা রিলেশন দেখা যায়, যে উপনদীগুলি নদী গ্রাস ঘটেছে তখন সে আবার ঘুরে কি হয়েছে না বর্ষি আকার রূপ নিয়ে প্রধান নদীর সাথে মিলিত হয়েছে। এটা কোথায় দেখতে পাওয়া যায়, এটা দেখতে পাওয়া যায় ভারতের গোদাবরী নদীর ইন্দ্রাবতী যে নদীর প্রবাহ আছে, এটা ইন্দ্রাবতী হচ্ছে নদী একটি উপনদী গোদাবরীর, তো সেখানে এরকম ভাবে কি না জল নির্গম প্রণালী গড়ে ওঠে, তাই একে বলা হয় বর্ষিমুখী জল নির্গম প্রণালী। নেক্সট আমরা পড়বো হেরিং বোন সাদৃশ্য জল নির্গম প্রণালী। কি বলা হয়েছে এখানে, বলা হচ্ছে প্রধান নদীর সাথে উপনদীগুলি হেরিং মাছের কাঁটার মতো জল নির্গম প্রণালী সৃষ্টি করে। দেখো এখানে একটি নদী আছে এবং নদীটার পাশ দিয়ে কি হয়েছে না এই উপনদীগুলি অনেকটা দেখো মাছের কাঁটার মতন বা বোন আকার সৃষ্টি হয়েছে। তো এই যে বোন মানে তো আমরা জানি হাড়, তো সেই হাড় বা কাঁটাকে মাছের ক্ষেত্রে কাঁটা বলি আমরা। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে এটা দেখতে অনেকটা কেমন না ওই হেরিং মাছের যে কাঁটাটা হয় সেই কাঁটার মতন দেখতে হয় জল নির্গম প্রণালীটি। এই প্রণালীটা কোথায় দেখতে পাওয়া যায়, এটা দেখতে পাওয়া যায় কাশ্মীর অঞ্চলে। কাশ্মীরে যে ঝিলাম নদী ও ঘাগড়া আছে সেই উপনদীর মানে ঘাগড়া উপনদী যে রাপ্তি নদী আছে সেই নদীর যে প্রবাহ পথের মধ্যে আমরা এই হেরিং বোন সাদৃশ্য জল নির্গম প্রণালীটা দেখতে পাবো। নেক্সট যেটা আলোচনা করবো সেটি হচ্ছে বিনুনিরূপী জল নির্গম প্রণালী। কি বলা হয়েছে এখানে, বলা হচ্ছে নদীগুলির পার্বত্য অঞ্চল থেকে সমভূমিতে যখন পতিত হয় তখন তার ঢালের পরিবর্তন হয়, এর ফলে তার যে বয়ে নিয়ে আসা বালি পাথরগুলো থাকে সেইগুলো কি হয় না বাধাপ্রাপ্ত পেয়ে, মানে যেহেতু ভূমিটা পরিবর্তন ঘটেছে বাধাপ্রাপ্ত হওয়ার পরে সে সেখানে কি করবে না জমে যাবে এবং এর ফলে নদী যে প্রবাহ ছিল সেই প্রবাহ পথে একটা বাধা সৃষ্টি করবে। কিন্তু নদী যেহেতু প্রবাহ পথটা কন্টিনিউ করবে সেক্ষেত্রে কি করবে সেই জায়গাটা থেকে একটু সাইড নিয়ে এসে আবার অন্য জায়গায় গিয়ে মিলিত হবে। তাহলে একসাথে নদীটা একটা প্রবাহিত হচ্ছিল কিন্তু তার বয়ে নিয়ে আসা পলিবালিগুলো জমে তার প্রবাহপথে বাধা সৃষ্টি করায় তার সাইড দিয়ে এসে আবার নতুন করে রাস্তা বের করে নদীটি প্রবাহিত হয়ে গেলে তখন তাকে কি বলে না বিনুনিরূপী জল নির্গম প্রণালী বলে। চিত্রের মধ্যে একটু দেখো তোমরা তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। এই যে এই পোর্শনটুকু দেখো, প্রথমে নদীটা প্রবাহিত হয়েছিল এখান দিয়ে এবং এই যে অংশটা দেখতে পাচ্ছ সাদা হয়ে রয়েছে, এই অংশটাতে কি হয়েছে না নদী তার বয়ে নিয়ে আনা পলিবালিগুলো জমা করার ফলে প্রবাহপথটা বিভক্ত হয়ে গেছে এবং পরবর্তী ক্ষেত্রে আবার এখানে এসে সে মিলিত হয়েছে, এই জায়গাটা এসে আবার পরে মিলিত হয়েছে, এখান থেকে প্রবাহিত হয়ে বাধাপ্রাপ্ত হয়ে আবার দুটো ভাগা হয়ে গিয়ে আবার এখানে এসে মিলিত হয়েছে, আবার এইভাবে এখানে মিলিত হয়ে গিয়ে আবার এখানে আলাদা হয়ে গেছে। তাহলে দেখো অনেকটা কি সর্পিলাকার গতি নিয়েছে না এই এরকম 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 করে।
তোমরা তো দেখেছো বিনুনি কেমন হয়, মেয়েরা যেমন যেভাবে বিনুনিটা তৈরি করে ঠিক এমন দেখতে হয়, তাই একে বলা হয় কি বিনুনিরূপী জলনির্গম প্রণালী। আচ্ছা, এর এক্সাম্পল কি? এটা কোথায় দেখতে পাওয়া যায়? এটা দেখতে পাওয়া যায় হচ্ছে গোদাবরী কৃষ্ণা মহানদীর বদ্বীপ অঞ্চলে। মনে রাখবে এই বিনুনিরূপী জলনির্গমটি প্রণালী দেখতে পাওয়া যায় হচ্ছে বদ্বীপ অঞ্চলগুলিতে। নেক্সট হচ্ছে জটা জালরূপী জলনির্গম প্রণালী। দেখো জটা জালযুক্ত যে জলনির্গম প্রণালী, সেখানে বলা হয়েছে যে বদ্বীপের দুপাশ দিয়ে যখন বিভক্ত হয়ে যায় কোনো নদী, তখন তাকে বলা হয় জটা জালরূপী জলনির্গম প্রণালী। এটা সব মনে রাখবে যে একদম এন্ডিং পয়েন্ট, অর্থাৎ মোহনা অঞ্চলে বা বদ্বীপ যেখানে হচ্ছে সেই জায়গাটায়, বা যেখানে একটি নদী একটি সমুদ্রের মিলিত হচ্ছে, সেসব জায়গায় কিন্তু এই জলনির্গম প্রণালীটি গড়ে ওঠে। দেখো চিত্রের মধ্যে এক মিনিট, দেখো চিত্রের এই অংশটুকু দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে নদীটা কি হয়েছে না বদ্বীপ অঞ্চলের মধ্যে বাধাপ্রাপ্ত হওয়ার ফলে সেটা কি হয়েছে না প্রবাহিত হয়েছে কিভাবে, তার পাশ দিয়ে। তাই সেক্ষেত্রে বলছে এখানে যেহেতু জটালাকার সৃষ্টি করেছে, তাই একে বলা হয় জটরূপী জলনির্গম প্রণালী। এটি দেখতে পাওয়া যায় কোথায়? অর্থাৎ এর এক্সাম্পল হচ্ছে সুন্দরবন বদ্বীপ অঞ্চল। নেক্সট আমরা এটা জানবো, সেটি হচ্ছে জটিল জলনির্গম প্রণালী। জটিল মানে কেন, বা জটিল শব্দ কেন প্রয়োগ করি আমরা? যখন আমরা দেখি যে অনেক কিছু একটা জট বেঁধে যায়, তখন তাকে বলা হয় জটিল। তো সেক্ষেত্রে জলনির্গম প্রণালীতে, মানে একটা জলনির্গম প্রণালীতে অনেকগুলি নদীর যে জলনির্গম প্রণালী আছে বা নস্কাগুলো আছে, সেই নস্কাগুলো একটা জায়গায় দেখতে পাওয়া যায়। দেখো চিত্রের মধ্যে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এই অংশটুকুটা তৈরি হয়েছে হেরিংবোন জাতীয়, এই অংশটা ধরো তৈরি হয়েছে তোমার পিনেট জাতীয়, আবার এই অংশটুকু ধরো তৈরি হয়েছে বৃক্ষরূপী জলনির্গম প্রণালী। তাহলে একটা জায়গার মধ্যে পিনেট জাতীয়, হেরিংবোন জাতীয় এবার বৃক্ষরূপী জলনির্গম প্রণালী, সেই সব ধরনের জলনির্গম প্রণালী এক জায়গায় তৈরি হয়েছে। সেই কারণে এই জাতীয় জলনির্গম প্রণালীকে কি বলা হয়? জটিল জলনির্গম প্রণালী বলা হয়। এরকম জলনির্গম প্রণালী কোথায় দেখতে পাওয়া যায়? এরকম জলনির্গম প্রণালী দেখতে পাওয়া যায় সোনারপুর মালভূমি অঞ্চলের কোয়েল নদীর গতিপথে। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে শিলার গঠনের সঙ্গে সামঞ্জস্যহীন জলনির্গম প্রণালী। অর্থাৎ শিলার গঠনের সাথে নদীর প্রবাহপথটি কি এরা সমান্তরাল, বা তোমার এদের মধ্যে একটা সম্পর্ক থাকে না, বা এদের অতটা ওইভাবে প্রভাবিত করতে পারে না। কি কি সেইগুলো? সেটা হচ্ছে পূর্ববর্তী নদীর জলনির্গম প্রণালী। পূর্ববর্তী জলনির্গম প্রণালীটা কি বলা হচ্ছে? নদীগুলির প্রবাহপথে ভূ আলোড়নের ফলে আগে যেভাবে প্রবাহিত হতো এখনো সেইভাবে প্রবাহিত হয়। অর্থাৎ ধরো কোনো একটা অঞ্চল নদী প্রবাহিত হচ্ছিল, সেখানে ভূমিকম্প হয়েছে, তাহলে কি হবে? নদী তার গতিপথটা পরিবর্তন করবে, কিন্তু এখানে সেরকম কোনো রকম পরিবর্তন হয়নি। নদীটা ভূমিকম্পের পরেও যেভাবে, মানে আগেও যেভাবে প্রবাহিত হচ্ছিল, ভূমিকম্পের পরেও সেখান দিয়ে সেইভাবে প্রবাহিত হচ্ছে। তখন তাকে বলা হয় কি না পূর্ববর্তী নদীর জলনির্গম প্রণালী। এটা কোথায় দেখতে পাওয়া যায়? এটি দেখতে পাওয়া যায় ভারতের গঙ্গা ও ব্রহ্মপুত্র নদী বদ্বীপে বা অববাহিকায়। নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে অর্ধপরিত জলনির্গম প্রণালী। অর্ধপরিত জলনির্গম প্রণালীটা কি বলা হচ্ছে? ভূ আলোড়নের ফলে অবনমিত অংশের পলি সঞ্চিত হয়ে এবং সেটা যখন পুনরায় উত্থান হবে এবং তার উপর কোনো যদি জলনির্গম প্রণালী গড়ে ওঠে, তখন তাকে বলা হয় অর্ধপরিত জলনির্গম প্রণালী। অর্থাৎ ধরো কোনো একটা বেসিন অঞ্চল ছিল বা নিম্ন অবভূমি ছিল, সেখানে পলি সঞ্চিত হয়ে জমা হয়ে সেটা ভূ আন্দোলনের ফলে কি হয়েছে না উঠে গেছে, এবং সেখানে যে জলনির্গম উঠে যাওয়ার পরে সেখানে যখন যে জলনির্গম প্রণালী গড়ে উঠবে, তখন থেকে বলা হয় কি না অর্ধপরিত জলনির্গম প্রণালী। তো আজকের ক্লাসে তোমাদেরকে যে জলনির্গম প্রণালীর বিষয়ে ধারণা দিলাম, সেটা যদি তোমরা বুঝতে পারো এবং যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করো, যাতে তারাও আমার এই অনলাইন ইউটিউব ক্লাসটি অ্যাটেন্ড করতে পারে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে আমার এই যে ক্লাসগুলি তোমাদের জন্য করানো হয়, এই ক্লাসগুলি গুরুত্বপূর্ণ যেসব বিষয়গুলো থাকে সেইগুলো নোটিফিকেশন তোমরা পেতে পারো এবং আমার ক্লাসটি অ্যাটেন্ড করতে পারো। এখানে তোমাদের আরও বিভিন্ন ধরনের ক্লাসগুলো করানো হয়, এখানে তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন করানো হয়। সেক্ষেত্রে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের এই ক্লাসগুলো যখন তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যখন তোমরা দেবে, তখন দেবে অনেকটা হেল্পফুল হবে। আজকের ক্লাস এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। থ্যাংক ইউ।